কবিতাটি চার্লস সুইনবার্নের অ্যাটালান্টা ইন ক্যালিডন কবিতার সাথে অনেক সাদৃশ্যতা রয়েছে। রবীন্দ্রনাথের চিত্রকাব্যের এবার ফেরামোরে এবং মানসিক কাব্যের বধূ এই কবিতা দুটি ইংলিশ বিখ্যাত কবি মিস্টার শেলি এবং মিস্টার ওয়ার্ডসওয়ার্থের কবিতার সাথে ভাবগত এবং গঠনগত অনেক মিল রয়েছে। প্রিয়রঞ্জন সেন এবং নারায়ণ বিশ্বাস একমত হয়েছেন যে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্য ইংরেজদের থেকে নকল করা। রবীন্দ্রনাথ তার লেখার একটি উল্লেখযোগ্য অংশ চুরি করেছিলেন মধ্যযুগের মুসলিম কবি সাহিত্যিকদের লেখা থেকে। এর মধ্যে মির্জা গালিব, শেখ সাদি, উমর খাইয়াম সহ অনেক লেখক রয়েছেন। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ভারত তীর্থ কবিতাটি পার্সিয়ান কবি আল্লামা জালালউদ্দিন রুমির কবিতার হুবহু নকল। দেশি বিদেশি লেখকদের পাশাপাশি রবীন্দ্রনাথের চুরির হাত থেকে আশপাশের বন্ধুরাও বাঁচতে পারেনি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের সুর রবীন্দ্রনাথ চুরি করেছিলেন তার বন্ধু গগন হরকরার আমি কোথায় পাবো তারে গান থেকে। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। গগন হরকরের আসল নাম ছিল গগন চন্দ্র দাস। পেশায় একজন ডাক বাহক হলেও তিনি একই সাথে গীতিকার, সুরকার এবং লোকসঙ্গীত শিল্পীও ছিলেন। শিলাইদহে রবীন্দ্রনাথের সাথে একসাথে সঙ্গীত চর্চা করতেন গগন হরকরা। অথচ তার কাছ থেকে রবীন্দ্রনাথ যে তোমায় ছাড়ে ছাড়ুক ও আমার সোনার বাংলা গান দুটির সুর চুরি করেন। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা। গগন হরকরার সুর করা আসল গান দুটি হলো মন অসার মায়ায় ভুলে রবে এবং আমি কোথায় পাবো তারে। কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। মজার বিষয় হলো রবীন্দ্রনাথ বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং যথারীতি তিনি দুই দেশের জাতীয় সঙ্গীত রচনাতেই ২ নম্বরই করেছেন। যেমন ভারতীয় জাতীয় সঙ্গীতের জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই লাইনটি সহ ভারতের জাতীয় সঙ্গীতের সবকটি লাইন তিনি ভারতের স্বাধীনতার বিরুদ্ধে লিখেছিলেন। কারণ জনগণমন এই গানটি লেখার উদ্দেশ্য ছিল ১৯১০ সালের ৬ই মে ভারত সম্রাট পঞ্চম জর্জকে অভিনন্দন জানানো। এখানে অধিনায়ক এবং ভাগ্য বিধাতা বলতে তিনি জর্জ ফ্রেডরিক আলবার্টকে সম্বোধন করেছেন। ভারতের পুরো জাতীয় সঙ্গীতটি মন দিয়ে শুনলে বোঝা যাবে এটা কোনো দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না, এটি একজন ব্যক্তিকে বন্দনা করে লেখা হয়েছিল। জাতীয় সঙ্গীতের মাঝের অংশে রবীন্দ্রনাথ লিখেছেন অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্শ্বিক মুসলমান খ্রিস্টানি, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে পঞ্চম জর্জের সিংহাসনের পাশে দাঁড় করিয়ে রবীন্দ্রনাথ তার ফায়দাটা ঠিকই লুপে নিয়ে মূলত এই গানে পঞ্চম জর্জকে ভারতের ভাগ্য বিধাতা উপাধি দেওয়ার মাধ্যমেই ৩ বছরের মাথায় রবীন্দ্রনাথ প্রথম নন ইউরোপিয়ান হিসাবে নোবেল পুরস্কারে ভূষিত হন। একই অবস্থা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বেলায়ও। হিন্দুদের দেবীকে নিয়ে লেখা বন্দনায় অন্যজনের সুর চুরি করে বসানো গানকে আমরা আবালের মতো জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে যাচ্ছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তার এইসব নকলবাজি আর চুরি যেন কেউ বুঝতে না পারে সেজন্য তিনি মানুষকে শিক্ষা অর্জনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতেন। অব্রাহ্মণ বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথ আজন্ম এক চোখা ছিলেন। মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে কায়েদবনের মর্যাদা থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যেসব উচ্চবর্ণের হিন্দুরা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদের মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জি, তার পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, পেয়ারী মোহন মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ সমাজপতি এবং অম্বিকাচরণ মজুমদার এরা সকলেই ছিল দুই বাংলার তথা ভারতের তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠজন। সেই সাথে এরাই বিজেপির মাদার সংগঠন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কিংবা কট্টর সমর্থক, যে কারণে মোদী সরকার এখন রবীন্দ্রনাথের ইমেজ রক্ষায় মাঠে নেমেছে। তাদের ইশারাতে বাংলাদেশি কম পয়সার অনেক বুদ্ধিজীবী ইদানি রবীন্দ্রনাথকে বাংলাদেশ প্রেমী বানানোর নানান চেষ্টা করে যাচ্ছে। আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধন
অনেক সুদৃঢ় হয়েছিল। তাদের দাবি রবীন্দ্রনাথ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কোনো বিরোধিতাই করেননি, অথচ তার সমসাময়িক সময়ের বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কট্টর বিরোধী হিসাবে অভিযুক্ত করেছেন। ডক্টর নীরোদপরণ হাজরা লিখেছেন 1912 খ্রিস্টাব্দের 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয়। তখন কবির বয়স ছিল 51 বছর। ঠিক তার দুদিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় ইউনিভার্সিটি হতে দেওয়া যাবে না। ওই গুরুত্বপূর্ণ সভায় সব হিন্দু নেতারা উপস্থিত ছিল। নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য একটি জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতার টাউন হলে ওই সভাটি হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একই অভিযোগ করেছেন নীরদচন্দ্র চৌধুরী। তিনি লিখেছেন 1912 সালে 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দু রাজ্যে প্রতিবাদ সভা করেছিল। সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সভাপতিত্ব করেছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জির নেতৃত্বে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে 18 বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না হয়। বিদ্রূপ করে হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয়। ভারতের আরেক ইতিহাসবিদ শ্রী সুকীর্তি রঞ্জন বিশ্বাস রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোর বিরোধী হিসেবে উল্লেখ করেছেন। গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। 18 বার স্মারকলিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না হয়। অথচ সেই রবীন্দ্রনাথকেই এখন বাংলাদেশিদের কাছে প্রিয় পাত্র হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে। তার